প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4-এর দশম শ্রেণীর ভূগোলের জুলাই মাসে প্রকাশিত হয়েছে যে টাস্ক, তারই সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব এবং উন্নত থেকে উন্নত মানের নোটস, তার সাথে সচিত্র বিবরণ করব তোমাদের সামনে। প্রথম প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়া সৃষ্ট একটি ভূমিরূপ হলো। সঠিক উত্তর হবে হচ্ছে গিরিখাত। 1.2, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হলো হচ্ছে ক্ষয়ের দাগ ব্রাকশুন্ড। 1.3, ঠিক জোড়াটি নির্বাচন করো। সঠিক উত্তর হবে হচ্ছে পদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল। 2-এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, 2.1, বায়ু ড্যাশ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। সঠিক উত্তর অবনমন ও অপসারণ। 2.2, ড্যাশ উপত্যকা পীর পাঞ্চাল ও উচ্চ হিমালয় পর্বত শ্রেণী দ্বারা বেষ্টিত। সঠিক উত্তর হবে যে কাশ্মীর উপত্যকা। 2.3, ড্যাশ মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়। সঠিক উত্তর উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে। এবার আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। চলে এসেছি 3-এর দাগের প্রশ্নে। 3-এর দাগের প্রথম প্রশ্ন, পলল ব্যাজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়? উত্তরে তোমরা লিখবে, পয়েন্ট করে করে উত্তর লিখবে। দশম শ্রেণীর জন্য কিন্তু পয়েন্ট করে উত্তর লেখা বাধ্যতামূলক। পলল ব্যাজনী পার্বত্য অঞ্চল ছেড়ে নদীর সমভূমিতে এসে পড়লে ভূমির ঢাল হঠাৎ কমে যায়, ফলে নদীর স্রোত এবং বহন ক্ষমতা দুটোই হ্রাস পায়। এর ফলে সমভূমিতে অবতরণের সময় অর্থাৎ পর্বতের পাদদেশীয় অঞ্চলে নদী উপত্যকায় পলি, বালি, কাঁকড় প্রভৃতি জমে ত্রিকোণ পলল ভূমি সৃষ্টি হয়। প্রধানত পলি গঠিত এবং ব্যাজনীর মতো দেখতে বলে একে পলল ব্যাজনীয় বলা হয়। এবার তোমরা চলে আসবে মূল আলোচনা, যেটা পলল ব্যাজনী পর্বতের পাদদেশে সৃষ্টির কারণ। প্রথম পয়েন্ট, পার্বত্য, এরকম বুলেটের মতো করে লিখবে পয়েন্ট দিয়ে দিয়ে। পার্বত্য অঞ্চল পার হয়ে নদী যখন সমভূমিতে প্রবেশ করে তখন ভূমির ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীর বহন ক্ষমতা ও স্রোতের বেগ দুই কমে যায়, তাই সৃষ্টি হয়। 2 নম্বর পয়েন্ট রয়েছে, ফলে পর্বতের পাদদেশে নদীবাহিত পলি, কাঁকড়, নুড়ি, বালি জমে ত্রিকোণা ভূমিভাগ বা পলল শঙ্কু গঠন করে। এবং শেষ পয়েন্ট, এবং তার সাথে তোমরা ডায়াগ্রামটাও দেখে নিচ্ছ পলল ব্যাজনীর। ডায়াগ্রাম কিন্তু বাধ্যতামূলক। ক্লাস 10-এ দশম শ্রেণীতে ভালো মার্কস তোলার জন্য ডায়াগ্রাম কিন্তু বাধ্যতামূলক। পলল শঙ্কুর উপর দিয়ে নদী বিভিন্ন খাতে প্রবাহিত হলে পলল শঙ্কু অর্ধগোলাকার আকৃতিতে ভাগ হয়ে পলল ব্যাজনী গঠন করে। এবার দেখে নেব উদাহরণ। হিমালয়ের পাদদেশে গঙ্গার বিভিন্ন উপনদীর গতিপথে এই ধরনের ভূমিরূপ প্রায় দেখা যায়। তো এই হচ্ছে ডায়াগ্রাম, তোমরা একবার দেখে নাও। এই রকম ভাবে কিন্তু ডায়াগ্রাম তোমরা অঙ্কন করবে, তার সাথে তোমাদের রং না করলেও চলবে, পেন্সিল স্কেচ করলেও চলবে। এবার চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন 3.2 দাগের, ধাপ চাষ, ফালি চাষ, সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব? উত্তরে তোমরা লিখবে, পাহাড়ি অঞ্চলে কয়েকটা ভাগে ঢাল কেটে ধাপে সৃষ্টি করে প্রবাহমান জলের গতিকে প্রশমিত করে কৃষিকাজ ব্যবহার করা হয়। এর ফলে পাহাড়ের ঢালে মাটি ক্ষয় কম হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ফালি চাষ। উদ্ভিদবিহীন ঢালু জমিতে আড়াআড়িভাবে ফালি আকৃতির কৃষি জমি তৈরি করে শস্য চাষ করা হয়। এর ফলে মাটি ক্ষয় কম হয়, মাটির জল ধারণ ক্ষমতা বেড়ে যায়। সমোন্নতি রেখা বরাবর চাষ। পার্বত্য অঞ্চলে ঢালু জমিতে সমোন্নতি রেখা বরাবর নালা তৈরি করা হয়, ফলে শুষ্ক অঞ্চলে বৃষ্টির জল নালায় বাধা পেয়ে মৃত্তিকায় প্রবেশ করে এবং বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে অতিরিক্ত জল নালার মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। তো এটা হচ্ছে 3.2 নম্বর দাগের প্রশ্ন। এবার আমরা চলে আসবো আমাদের শেষ প্রশ্নে। আমাদের শেষ প্রশ্ন 4 নম্বর দাগে রয়েছে, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাবরেখার সচিত্র বর্ণনা দাও। তোমরা প্রথমে এরকম পয়েন্ট করবে, হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ। তার আন্ডারে লিখবে, হিমবাহের সঞ্চয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো সঞ্চয়জাত পদার্থগুলির মধ্যে একে অপরের সঙ্গে কোনো সামঞ্জস্য থাকে না এবং স্তরে স্তরে সঞ্চয় ঘটে না। এছাড়াও সঞ্চিত পদার্থগুলি এবড়ো খেবড়ো কোণাকৃতি হয়ে থাকে। তারপর তোমরা পয়েন্ট করবে গ্রাবরেখা। 3 ধরনের গ্রাবরেখা লক্ষ্য করা যায়, প্রান্ত গ্রাবরেখা, পার্শ্ব গ্রাবরেখা এবং ভূমি গ্রাবরেখা। হিমবাহের সম্মুখভাগে সঞ্চিত গ্রাবরেখাকে প্রান্ত গ্রাবরেখা বলে। সর্বশেষ প্রান্ত গ্রাবরেখা ঠিক পিছনে অবস্থিত গ্রাবরেখাকে পশ্চাৎ গ্রাবরেখা বলা হয়। সাধারণত এই গ্রাবরেখাগুলি বিভিন্ন সময় হিমবাহের পশ্চাৎপ্রসারণের ফলে সৃষ্টি হয়েছে। হিমবাহের পার্শ্ববর্তী পাহাড়ের ঢাল থেকে আসা আবহবিকারজাত পদার্থ, তুষারপাতজাত পদার্থ প্রভৃতি হিমবাহের দুপাশে সঞ্চিত হয়ে পার্শ্ব গ্রাবরেখা সৃষ্টি করে। 2 পার্শ্ব গ্রাবরেখা পরস্পর সংযুক্ত হয়ে মধ্য গ্রাবরেখা সৃষ্টি করে। সাধারণত মধ্য গ্রাবরেখা হিমবাহের পৃষ্ঠে লক্ষ্য করা যায়, কারণ হিমবাহ গলে যাওয়ার পর সেই স্থানে নদী সৃষ্টি হলে মধ্য গ্রাবরেখা নদীর দ্বারা পরিবাহিত হয়ে যায়। মাঝে মাঝে পার্শ্ব গ্রাবরেখা ও হিমদ্রোণীর দেওয়ালের মধ্যবর্তী স্থানে জল জমে ছোট ছোট হ্রদের সৃষ্টি করতে পারে। তারপর তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, হিমবাহজাত পদার্থ হিমবাহ উপত্যকার মেঝেতে সঞ্চিত হয়ে ভূমি গ্রাবরেখা সৃষ্টি করে। তবে এই ধরনের গ্রাবরেখা বিশেষ দেখা যায় না, কারণ হিমবাহ তার উপত্যকার অবঘর্ষের মাধ্যমে ক্ষয় করে থাকে। হিমবাহের অভ্যন্তরে ক্ষয়িত পদার্থ চাপা পড়ে আবদ্ধ গ্রাবরেখা সৃষ্টি করে। তিস্তা নদীর উচ্চ অববাহিকায় লাচুং এবং লাচেন অঞ্চলে নানা ধরনের গ্রাবরেখা দেখা যায়।
এবার তোমরা এই যে ডায়াগ্রাম রয়েছে তার গ্রাবরেখার, সেই ডায়াগ্রামটা কিন্তু তোমরা সুন্দরভাবে এইরকমভাবেই কিন্তু পেন্সিল স্কেচ করার মাধ্যমে এঁকে দেবে, তাহলেই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে।